অন্তঃসত্ত্বা পুলিশ মহিলাকে না মারলে হাসিনার পতন হতো না। নির্বাচনকে সামনে রেখে যা খুশি তাই বলির পাঠা বানাইছে। আলী রিয়াজ সাহেবের একটা ওনার উর্বর মস্তিষ্ক থেকে বাইরেছে, কিন্তু বিচার হইতে হবে। এমন গ্রে কালার বানায় দিছেন যে আপনি বুঝতে তারে দুর্ভিক্ষণ যন্ত্র লাগবে প্রত্যেকটা জনগণের হাতে। সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার নাম প্রকাশ করতে কি লজ্জা পান? করেন না কোনো প্রকাশ। বিএনপি আজীবনের জন্য তো ক্ষমতায় না, কখন থাকবে না তার নিশ্চয়তা নাই। অন্তর্বর্তীকালীন সরকার না থাকতো তো ওই সময় কে থাকতো? জাতীয় জুলাই সনদ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ এ বিষয়ে আদালত রুল জারি করেছেন। জামায়াত ইসলামের প্রতিক্রিয়া দাবি করেছে এটি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি সরকারের ক্ষমতায় এসে জুলাই সনদ এবং গণভোট আটকে দিতে চায়। আপনি কি তাই মনে করেন কিনা? দেখেন, একটা জিনিস হলো কি, যখন আপনি আদালতে যাবেন, আদালত তো আপনার আইনে যা আছে তার বাইরে যেতে পারবে না। এখন সর্বোচ্চ আইন হলো সংবিধান। আপনি কি এই যাবৎকালে কখনোই সংবিধানকে স্থগিত করছেন অথবা সংবিধানকে বাতিল করছেন? করেননি তো। এবং অন্তর্বর্তীকালীন সরকার সারাক্ষণ বলে এসেছে যে তারা একটা সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার এই কথাটা বলার অর্থটা কি? বলার অর্থ হলো এই সংবিধান অনুযায়ী তাদের সরকারটা গঠিত হয়েছে এবং তাদের সরকারটাই সংবিধান অনুযায়ী চলবে। কথা কিন্তু পরিষ্কার। তো আপনি সংবিধান অনুযায়ী চলেন নাই, এটা তো আপনার সমস্যা। এই সমস্যা অন্য সবাই ভুগবে কেন? আপনি যদি নিজে, তারা বলতেছে যে সময়ের প্রয়োজন। হ্যাঁ, সময়ের প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে আছে। যেমন সময়ের প্রয়োজনে নির্বাচনটা হয়েছে, সময়ের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এগুলো সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু গণভোটটা যে সময়ের প্রয়োজনে, এটা আপনি কীভাবে প্রমাণ করবেন? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, মানলাম। সংবিধানে তো নির্বাচন আছে, তো ওই সময় দেশেগুলো সরকার নাই। তাহলে নির্বাচনটা যখন হবে তখন একটা দেশে সরকার লাগবে না? ওটা সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু গণভোট যেটা হয়েছে, এটা যে সময়ের প্রয়োজন আপনি প্রমাণ করেন, তবে আমরা এটা প্রমাণ করে বুঝান। কারণ গণভোটের যে ফরম্যাট, গণভোটের নিয়মটা কি? গণভোট কি এভাবে হয় যে আগে আপনি গণভোট করে একটা সিদ্ধান্ত সংসদের উপরে চাপাই দেবেন? এটা হয় না। গণভোটের নিয়ম হলো যে আগে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, সেই সিদ্ধান্তটা ঠিক হলো কি হলো না এটা জানার জন্য তারা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে যায়। তো গণভোটটা পাইলেন কই? আর গণভোটটা যেটা করছেন সেটাও তো লজিক্যাল না যে আপনি এতগুলি প্রশ্ন, এখানে 4টা প্রশ্ন করছেন, 4টার মধ্যে আপনার প্রশ্ন আছে 10-12টা, এতগুলি প্রশ্ন আপনার হ্যাঁ অথবা না দিয়ে করতেছেন। এটা কোনো গণভোটের ফরম্যাট হতে পারে? ভাইরে, এটা হলো গিয়া আলী রিয়াজ সাহেবের একটা ওনার উর্বর মস্তিষ্ক থেকে বাইরেছে, এক আজব জিনিস। আর সেটাকে ইউনূস সাহেব লালন পালন করছে। এই তো হয়েছে, দেশটাকে তো সারখার করে দিয়ে গেছে এই লোকগুলো। বিদেশ থেকে কিছু লোক আসছে, আসেন এই দেশে আসছিল। আগে হয়তো কি আমাদের এখানে লুটপাট, আওয়ামী লীগ আমরা দেখছি এখানে লুটপাট করে বিদেশ চলে যেত। আর তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখলাম লুটপাট করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করছে। আমদানি করে এখানে আমাদের অর্থনৈতিকভাবে লুটপাট করছে, আমাদের মনস্তাত্ত্বিকভাবে, আমাদের নৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে দিয়ে আবার তার ওরাল দেয় বিদেশ গেছে। তো কি হয়েছে রে ভাই এগুলি? এদের এসব তো নাপতালে আমাদের সহ্য করতে হবে। কিন্তু অনেকে তো বলছিলেন অন্তর্বর্তী সরকার আরো 4 বছর 5 বছর থাকুক, অথবা থাকে নাই কেন? থাকার ইচ্ছা 16 না আমাদের 18 নেই আসিল, মাইরের ভয়ে পলাইছে। আর কটা দিন থাকলে পরে পাবলিক এমন খেপতো যাইতো কই? এই কারণে কি তিনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ দাবি করে 1 বছর আগেই তো ছিল ভাই। আগে তো একটা প্রজ্ঞাপন ছিল, জারি করাই ছিল যে 4 জন লোক ক্ষমতা হস্তান্তরের পর তার কার্যকাল মানে শেষ হওয়ার পরে 4 জন লোক 3 মাস তারা এসএসএফ পাইতো। সেই 4 জনকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আর এটা আইনটা হয়েছিল 2006 সালে। 2006 সালে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল। তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি, এবং যেই দিন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে সেই দিন থেকে পরবর্তী 3 মাস বিরোধী দলীয় নেতা এই 4 জন লোককে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে 3 মাস।
এটা নিয়ম ছিল আগে। তো সেই হিসেবে উনি বলতে পারতেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো টার্ম নাই, বলতে পারতেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও পাবে 3 মাস। আগে তো 3 মাসই ছিল, উনি তা করে নাই। উনি ওনার নিজের নাম বসাইছে এখানে, আইনটাতে পড়ে দেখেন প্রজ্ঞাপনটা। জি, জি। প্রজ্ঞাপনে লেখা আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে 1 বছর দিতে হবে। ভাই আপনি 1 বছর কি কারণে চান? যদি আপনার 1 বছর হয়, তাহলে এই যে প্রধানমন্ত্রী আছে আমাদের, জি, উনি যখন 5 বছর পরে যখন নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিয়ে দিবে, তারপর উনি কিন্তু পাবে 3 মাস। জনগণ কর্তৃক নির্বাচিত প্রধানমন্ত্রী হবে 3 মাস। আর উনি হলেন গিয়া এক মানে কি বলবো, লাটসা বাড়ছে, ওনাকে দিতে হবে 1 বছর। কি কারণে? মানে এটা কি আগে কখন হয়েছিল নিজে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ভিআইপি দাবি করা? খুঁজেন হয়েছে কিনা দেখেন, আমি তো ভাই জানি না। আচ্ছা, আমরা এটাও দেখেছি যে তিনি নিজস্ব যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের সুদ মওকুফ করেছেন, দুর্নীতি মামলা প্রত্যাহার করেছেন। আমি বলবো মানে তিনি কি এগুলো করতে মূলত বিএনপি তো দায়িত্বে আসছে। জি, আমি আশা করব যে বিএনপি সারা দেশে একটা সুশাসন কায়েম করবে। সেটা কি পারবেন? সুশাসন কেন পারবে না? মানে সেটা আমরা করতে পারছি পারার জন্য, পারবে না কেন? সেটা একটা আমি চ্যালেঞ্জ। চাই সুশাসন কায়েমের জন্য প্রত্যেকটা লোকের কার্যকাণ্ড কর্মকাণ্ডকে এবং 18 মাসে যে যা করছে প্রত্যেকটা কর্মকাণ্ডকে একটা বিচার মানে যৌক্তিক আলোচনার মধ্যে আনা এবং দেখা যে কেউ কোনো অনিয়ম করছে কিনা, করলে তার বিচার করা। তা না হলে আইনের শাসন খালি পাবলিকের উপরে চালাইলে হবে না, ওই ওনাদের উপর ভিআইপি ভিভিআইপি আছে না, তাদের উপরে চালাইতে হবে। তা না হলে দেশে কোনোদিন মানুষের মধ্যে আস্থাটাই আসবে না। মানে আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে বিএনপি এই চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি যে গুলশানের একজন ডিসিকে 1 রাতে প্রত্যাহার করা হয়েছে, সেখানে একটি গাড়ি ধরার অপরাধে, মানে এমনটা সংবাদ মাধ্যম গণমাধ্যমে আমি দেখেছি। সেক্ষেত্রে ভিভিআইপি অথবা হচ্ছে তাদের উপরে আইনের শাসন প্রয়োগ করাটা আসলে, এটা আমি আশা করি যে এটা কে সেই লোকটা ফোনে কণ্ঠ শুনলাম তো, আমি আপনাকে দেখে নেব, ওই দেখে নেওয়ার লোকটাকে তাকে একটু দেখতে চাই এবং আশা করি বিএনপিও দেখবে ওই দেখে নেওয়া লোকটাকে, মহামানবটাকে। যেখানে আমার তারেক রহমান কোনো রকম এক্সট্রা নেয় না, সে নিজের অফিসিয়াল গাড়ি নেয় না, আর ওখানে একজন লোক দেখে নেয়, তার গাড়িতে কোনো কাগজপত্র থাকবে না, ফোনের অপর প্রান্ত থেকে তোমার নাম বলো, তুমি কোন ব্যাচের, এই মহামানবটাকে এটা আমরা একটু দেখতে চাই। মানে এই যে এই দেখে নেওয়ার মানুষ এখন আসলে অভাব আছে কিনা একটু জানতে চাই, কারণ এখন তো বিএনপি সরকার আপনার ক্ষমতা নিয়েছেন, ক্ষমতায় এসেছেন, তো সেক্ষেত্রে দেখে নেওয়ার মানুষ আসলে বেড়ে গেল কিনা? বেড়ে গেল কিনা যাই না, একটা যে পয়দা হয়েছিল দেখলাম। এখন ওই পয়দা হওয়া যে যিনি ওই দেখে নেওয়া লোকটা, ওনাকে বললাম তো, ওনাকে আমি একটু দেখতে চাই, আমরা একটু দেখতে চাই। আমি এই গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, ওই দেখে নেওয়া লোকটাকে একটু দেখান আমাদেরকে, আমি দেখি, ওনাকে দেখি আমরা আমাদের জীবন ধন্য হোক। ফোনের অপর প্রান্ত থেকে বলে তোমাকে দেখে নেব, এবং সে দেখে নিতে পারছে, কিন্তু সেটাই আমি কাছ থেকে একটু দেখতে চাই উনি কে, অথবা এখন যিনি ভারপ্রাপ্ত কমিশনার আছেন উনি কি কারণে এটা করলেন, কার ফোনে উনি এত কাতর হয়ে গেলেন, সেটাও একটু আমরা দেখতে চাই। জনাব মাসুদ কামাল, আরেকটা বিষয় আপনার কাছে একটু নজর আনতে চাই। আপার কাছে যান না? জি, আমি আসবো, আমি আপার কাছে আসবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতে চাই যে পুলিশ হত্যার বিচারের কথা বললেও তো দেখে নেওয়ার একটা কথা বলা হচ্ছে। মানে শুনেন, যে কোনো হত্যাই হত্যা, যে কোনো হত্যাই হত্যা। এখন হত্যার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছে আত্মরক্ষার জন্য কিছু একটা করে। আমাকে আপনি মারতে আসলেন, আমি আত্মরক্ষা করতে গেলাম, তখন হয়তো আপনি মারা পড়লেন, এরকম হতে পারে। কিন্তু আদৌ ওই কথাটা ঠিক কিনা, আসলে কি আমার আত্মরক্ষা করার স্বার্থে আমার যারা আপনি মারা গেলেন কিনা, সেটা কি হলো, এটা আমি কীভাবে বুঝবো? আমি দাবি করলে হবে? আমি দাবি করলে তো হবে না, সেটাকে তদন্ত করতে হবে, বিচার করতে হবে। কাজেই সমস্ত হত্যারই বিচার হওয়া উচিত, সমস্ত হত্যার বিচার হওয়া, ডাকাতকে মারলে ডাকাত হত্যার বিচার হওয়া উচিত। বিচার হওয়া মানে এইটা না তাকে ফাঁসি দিয়ে দিবেন। বিচারে আপনি বলবেন, যদি ওই আন্দোলনের জন্য, গণ অভ্যুত্থানের জন্য, হাসিনার পতনের জন্য যদি কোনো পুলিশকে হত্যা করাটা প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে আদালত বলবে যে ওই হত্যাটা আমার এই জন্য প্রয়োজন ছিল, শেষ হয়ে গেল, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু বিচার হইতে হবে, কিন্তু আপনি বিচার করতে দিবেন না কেন? আমার কথা হলো এই জায়গাটা ভাই, একটা অন্তঃসত্ত্বা পুলিশকে মারছেন আপনি, ওই অন্তঃসত্ত্বা পুলিশ মহিলাকে না মারলে হাসিনার পতন হইতো না। আমি এটা বিচার করতে চাই,
যদি বিচারে প্রমাণ হয়, হ্যাঁ এই অন্তঃসত্ত্বাকে তার ভ্রূণ সহ তাকেও মারতে হবে, কারণ ভ্রূণটাও খারাপ ছিল, তাকে না মারলে পরে হাসিনার পতন হইতো না, আন্দোলন সফল হইতো না। যদি এটা প্রমাণ হয়, ওকে ফাইন, আমরা এই বিচারে আমরা চাইবো না। ওর অন্য অন্য আত্মীয় স্বজনকে বলবো যে তোমার এই লোকটা মৃত্যু প্রয়োজন ছিল দেশের জন্য, ওকে ফাইন। কিন্তু আপনি বিচারই করতে দিবেন না, তা তো ভাই হয় না। মানে বিচার করতে না দেওয়ার কারণে কি দায় মুক্তি? শুনেন আমি বলি, একটা কথা বলি আপনাকে, শেষ করি এখানে। যদি আপনি সব আগেই ঠিক করেন বিচার করার দরকার নাই, যদি আপনি ঠিক করেন, তাহলে হাসিনার বিচার করতেছেন কেন? হাসিনার বিচার করেন কেন? এই সমস্ত কিছু তো শেখ হাসিনা ভাই ঘটাইছে, তো বলে দিতে পারেন শেখ হাসিনাকে দেখা মাত্র গুলি করে মারা হবে। যদি আপনি হাসিনার বিচার করেন, যে তাহলে সব জানি এই ভদ্রমহিলাই সব করছে, তারপরে তো তাকে বিচারের কাঠ করে আমরা দাঁড় করাচ্ছি কেন? যে আমরা জানতে চাচ্ছি ঘটনাটা কিভাবে ঘটছে। যদি এটা যদি হাসিনার জন্য সত্য হয়, তো পুলিশের জন্য হবে না কেন? আপনারা বুঝান। জি, ধন্যবাদ আপনাকে। জনাব নীলুফার চৌধুরী মনি, এবার একটু ফিরতে চাই আপনার কাছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদের এই যে বিষয়টি আটকে দেওয়ার, এটা আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে এবং বিএনপি সেটা করছে। একটু জানতে চাই আসলে বিএনপির কি উদ্দেশ্য থাকতে পারে? দেখেন, বিএনপি এই কথাগুলো যখন সংস্কার চলে, মাসুদ কামাল সাহেব অনেকগুলো কথা বলেছেন। সেই কথার যদি ধারাবাহিকতায় বলি, যখন চলে সংস্কার, এই যাদের মাথা থেকে এত দামি দামি কাহিনীগুলো বের হয়েছে, তখনই কিন্তু বিএনপি বলেছে যে এটার দরকার নাই, এটা দিয়ে কিছুই হবে না। এই গণভোট হলেও যা, না হলেও তাই। যে গণভোটটাকে আপনার সংসদের জন্য অপেক্ষা করতে হবে, সংসদের হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে জন্য ফাইনালি অপেক্ষা করতে হবে, সেই রায়ের কি কোনো দরকার আছে? এটা সময় নষ্ট করেছে, এটা অর্থ নষ্ট করেছে, এটা রাষ্ট্রের বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি করেছে। এই সমস্যার সৃষ্টির কথা বিএনপি প্রথম থেকেই বলেছিল। আপনি খেয়াল করেন, প্রথমেই গণভোটের বিপক্ষে বিএনপি ছিল। তারপরে যখন বাধ্য করা হলো, বিএনপির কাছে সামনে একটা নির্বাচনটাকেই প্রথম এবং প্রধান গুরুত্ব দিয়েছিল, কারণ নির্বাচন ছাড়া এই দেশটা ডেস্ট্রয় যে হচ্ছিল, এটা এই সাংবাদিক মাসুদ কামালদের কথা থেকেই বের হয় যে কতটা খারাপের দিকে গিয়েছিল। 15.5 বছরে একটা ফ্যাসিস্ট যা করেছে, 15.5 মাসে যদি একজন ইন্ট্রিম তাই করে, তাহলে রেশিও অনুযায়ী পণ্ডিত মশাইয়ের কিন্তু অঙ্ক ফেল করে যায়। এখানে অঙ্কের তাহলে দরকার পড়ে না। আমরা কিন্তু এখন 11,000, 12,000, 16,000, 14,000 কোটি টাকার হিসাব গুনছি উপদেষ্টাদের নামের সাথে ইকুয়াল টু। তাহলে আপনার এই কাহিনীগুলো, তাদের এই জায়গাগুলো আমাদেরকে, এই ব্রেনগুলোকে, সমস্ত বাংলাদেশের রাজনৈতিক ব্রেনগুলোকে এইখানে রেখে তারা তাদের মতো যায় খুশি তাই করেছে। এইখানে তাদেরকে দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে দিয়ে কোনোটাই আইনের মধ্যে পড়ে না। আপনার এর আগে 3টা রায় হয়েছে, গণরায় হয়েছে, 3টাই কিন্তু প্রশ্ন একটা ছিল, উত্তর একটা ছিল, এবং তার 2টাই কিন্তু আপনার শুদ্ধিকরণের জন্য হয়েছে। আর একটা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে হয়েছে। জনগণ কিন্তু সাধারণভাবে বোঝার কথা, সাধারণভাবে বুঝেছে, ভালো লাগলে হ্যাঁ, না ভালো লাগলে না, এই। আর এইবার কি করেছে 4টা, এবং তার আগে কি হয়েছে, যে জুলাই সনদ বলা হয়েছে, দেখেন কত জালিয়াতি এখানে। যারা জুলাই সনদ বানালো, যাদের ভ্রূণ চাইল জুলাই সনদ, তারা কিন্তু সিগনেচার করলো না। বিএনপিকে দিয়ে একরকম জোর করে সিগনেচার করানো, বিএনপি সিগনেচার করলো, যে বিএনপি শুরু থেকেই না করছে, এটা শুরু থেকেই না করছে, এবং এই সংস্কারের জুলাই সনদের স্বাক্ষরের না করছে, সেই বিএনপিকে দিয়ে করালো। কারণ বিএনপির সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে যা খুশি তাই বলির পাঠা বানাইছে। তারপরে বিএনপি সিগনেচার করলো, কিন্তু যারা এটার ভ্রূণ চাইল্ড জন্ম দিল, তারা কিন্তু আপনার সিগনেচার করলো না। তারা সিগনেচার এই এখন পর্যন্ত করে নাই, কয়েকদিন আগে করেছে। এটার পাশটাস হয়ে কি গণর ভোট হওয়ার পরে তারপরে তাদের টনক নড়েছে যে আমাদের একটা সই করা লাগবে, তো তারা করলো না, বিএনপিকে দিয়ে করালো। এবং বিএনপি যখন বললো যে আমি যেখানে সই করেছিলাম এই পেপার সেই পেপার না, সরকার যেটা ঘোষণা দিল, ডক্টর ইউনূসের মুখ দিয়ে ঘোষণা দিলেন উনি কত বড় ভালো মানুষ। আপনি দেখেন যে উনি একটা জালিয়াতি জিনিস, কেচ্ছা কাহিনী ঘোষণা দিলেন, যেটাই সিগনেচার করা হয়েছিল সেটাই দিলেন না।
ওইটার কোনো সুরাহা করলেন না, কারণ কিভাবে করবে, কর্তা যাহা করে তাহাই কর্ম। ওই মুহূর্তের জন্য, ওই মুহূর্তটুকুর জন্য উনি কর্তা ছিলেন। উনি একবারও বুঝেন নাই, উনি বুঝতে চান নাই যে 3 মাস পরে 2 মাস পরে নির্বাচনটা হলে কি হবে। উনি যে এত জবরদস্তিতা করছেন, বিএনপি যখন বললেন যে আমরা এটার মধ্যে সিগনেচার করতে পারি না, কারণ এটাই আমরা আগে সই করি নাই, এটা আরেকটা বানানো, আমাদের নোট অফ ডিসেন্টগুলো কোথায় গেল, তারা কিন্তু কোনো উত্তর দিলেন না। এবং সব নোট অফ ডিসেন্টকে আউট করে দিয়ে তারা তাদের মতো করে ওই যে 48টার মধ্যে 12-14টা কি দিয়ে তারা 4টা প্রশ্ন করলেন, যে 4টা প্রশ্ন কারোরই কোনো ধর্ম বর্ণ কারোরই 4টা প্রশ্ন একযোগে মানা সম্ভব না। আপনার যদি 2টা ভালো লাগে, আপনার বাম হলে আমার 2টা খারাপ লাগবে, আপনার 2টা খারাপ লাগবে। আমার যদি 3টা ভালো লাগে, আমার 1টা খারাপ লাগবে, আমি যদি ডান হই বা আমি যদি মধ্যপন্থা হই। তাহলে এই যে এই জিনিসগুলা করলেন তারা জবরদস্তি করে। বিএনপির যখন নির্বাচনী চিফ কোঅর্ডিনেটর নজরুল ইসলাম খান সাহেব যখন বললেন যে ঠিক আছে হাতে ভোট দিবেন, এর আগে তো তারা বললেন বিএনপি নাতে দিবে নাতে দিবে নাতে দিবে। দেখেন ভোটটা আমি, আপনি অপশন বাই করছেন 2টা, আমি যে কোনো জায়গায় দিতেই পারি, আমি হাতে দিতে পারি অথবা নাতে দিতে পারি, এইখানে তো আপনার বলার কিছু নাই। অথচ আপনি কিনা 140 কোটি টাকা না 44 কোটি টাকা দিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করাইলেন 6 দিনে আপনি হাতে ভোট দেওয়ার জন্য। এটা তো আপনি পারেন না, কারণ আপনি অপশন 2টা দিচ্ছেন, আপনি কিভাবে একটার পক্ষে যান, আপনি তো সরকার। আচ্ছা যাই হোক, আপনি করলেন, আপনি বিএনপিকে নজরুল ইসলাম খান সাহেবকে দিয়ে বলাইতে বাধ্য করলেন। উনি বললেন যে হ্যাঁ বিএনপি তো ভোট দিবে, তারপরেও ওটাকে গুরুত্ব দিলেন না, তারপরেও আজে বাজে কথা বলতে থাকলেন, এমন আজে বাজে কথা বলতে থাকলেন যে এটা না করলে মহাভারত সব, মহাবাংলাদেশ সব অশুদ্ধ হয়ে যাবে, সেই অশুদ্ধতার মধ্যে আমরা সব ডুবে যাব। তারপরে আমি এইটুক শেষ করি, তারপরে কি করলেন, তারপরে মহাসচিব বললেন বিএনপির, সেটাও তারা মানলেন না। শেষ পর্যন্ত যখন তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান উনি বললেন, তখন ওনারা বললেন যে ভয় পায় বলছে। আপনি ব্যাপারটা বুঝেন, বলার পরে উনি একটা নির্বাচনী প্রচারণায় বলার পরে বললেন ভয় পায় বলছে। তা আপনারা তো কম করেন নাই এক একজনে। এখন যে কথাটা, যেটাই সত্যি কথা, যে সংবিধানের বাইরে, সংবিধান চেঞ্জ হয় নাই, আগের সংবিধানই বহাল আছে, সে আগের সংবিধানের বাইরে কারো কিছু করার বিএনপি আজীবনের জন্য তো ক্ষমতায় না, কখন থাকবে কখন থাকবে না তার নিশ্চয়তা নাই। তাহলে বিএনপির কোন সাহস আছে যে সংবিধানের বাইরে কাজ করবে? এই কথাটাই বিএনপি এতদিন যাবৎ বলছিল, এর আগে থেকে বলছিল। যখন সংস্কারপন্থীরা বিদেশ থেকে ইম্পোর্ট করা মালরা যখন বলা শুরু করলো, করা শুরু করলো, তখন বিএনপি বললো যে এটা তো হয় না এইভাবে। কিন্তু এই কথাটা সালাউদ্দিন সাহেবের কথা কেউ কানে তুললেন না। এখন আপনার মনে করেন বিএনপি তো সংবিধানের ভেতরে যেটুক তাই বলবে। ওই আপনার গণভোট, ওটা গণভোটই হয় নাই, কারণ এই গণভোট এখন সংবিধানে নাই। গণভোটকে আনতে গেলে সংবিধানের বাইরে আরেকটা গণভোট করতে হবে, যে এই গণভোটটা আনা যাবে কি যাবে না। যে আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণায় বিএনপি গণভোটে হার পক্ষে প্রচারণা চালিয়েছেন, তাহলে তারা কেন অভিযোগ করছে যে বিএনপিটা আটকে দিতে চাচ্ছে? বিএনপি তো বললাম তো, বিএনপি তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী না, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ, এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারীর যে দলিলটা হলো গিয়া সংবিধান। সংবিধানের বাইরে বিএনপির যাওয়ার কোনো সাধ্য নাই। এটা তারা যত রকমের কথাই বলুক না কেন, বিএনপি অনেকদিন এই রাষ্ট্র পরিচালনা করেছেন। বিএনপি এত বড় দৌরাত্ম্য বিএনপি করবে না, কখনোই না, কারো প্ররোচনাই করবে না। এখন তারা যা ইচ্ছা তাই করুক। তাকে সাহস কত বড় যে তারা 180 দিন আপনার ধার্য করে দেয়, যে এর মধ্যে যদি না হয় তাহলে অটো পাস হয়ে যাবে, দেখি হোক, যদি না করে দেখি হোক কিভাবে হয়। জি, আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব মাসুদ কামাল, একটু ফিরতে চাই আপনার কাছে। এই যে জুলাই সনদ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ, এ নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়েও কি প্রশ্ন উঠতে পারে কিনা? এটার সঙ্গে নির্বাচনের সম্পর্কটা কেটে বুঝলাম না আমি। নির্বাচনটা তো আপনার সংবিধানের একটা পার্ট, আমি তো আগের বার ব্যাখ্যা করছি কিন্তু আপনাকে। না, হ্যাঁ, নির্বাচন তো সংবিধানের একটা পার্ট, ঠিক কিনা? আচ্ছা ফাইন। তো এখন গণভোট কি সংবিধানের পার্ট না? তাহলে এখন নির্বাচনের ক্ষেত্রে আপনার আপত্তিটা কোথায়? যে নির্বাচনে যখন চলছে ওই সময় আপনার দায়িত্বে ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই। এটি তো একটা প্রশ্ন। এছাড়া তো নির্বাচনে আপত্তি করা আর কিছু নাই। তো এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার না থাকতো, তো ওই সময় কে থাকতো? আপনার কাছে কোনো বিকল্প চয়েস ছিল না তো। হাসিনা চলে যাওয়ার পরে এই সরকারকে বসানো হয়েছিল,
এবং এই সরকার বসেই বলছে যে আমি একটা সাংবিধানিক সরকার। সে যদি বলতো আমি সংবিধান বহির্ভূত গভর্নমেন্ট, তাহলে আমার কোনো আপত্তি আছে ওরা। সে তো বলছে আমি একটা সাংবিধানিক সরকার, বলছে তো রে ভাই। তখন বলে যখন ফেলাইছে তখন তারা এটা প্রমাণও তার পেছনে জোগাড় করছে। সেই প্রমাণ জাস্টিফাইড কিনা, সেই প্রমাণ কেমন করে করছে, ওই আলোচনা আমি যাচ্ছি না। তারা হাইকোর্ট থেকে 106 নম্বর সংবিধান 106 অনুযায়ী দেখেন, এই যে 106 বলে না, যে 106 ওই আমরা এই যে 106টা পাইলেন কই, ওটাও তো সংবিধানের অংশ। যে তো ওটাও তো সংবিধান থেকে নিছেন। তাহলে আপনি আপনার সুবিধা মতো সংবিধান মানবেন আর সুবিধা মতো মানবেন না, তাহলে তবে হলো না। রাষ্ট্রপতির কাছে শপথ না, হ্যাঁ, হয় মানবেন না, মানবেন না, যে কোনো একটা। যে কোরআনে আছে, বুঝছেন, কোরআনের কথা বলি শুনি। কোরআন আপনি হয় মানবেন, কোরআন মানে তাহলে আপনি হলো ইমানদার মুমিন, আর যদি না মানেন তাহলে কাফের। কিন্তু আপনি কিছু মানবেন আপনার সুবিধা অনুযায়ী, আর কিছু মানবেন না, তাহলে আপনি মুনাফেক। বা এটা সোজা কথা, মুনাফেক হলো সবচেয়ে খারাপ, মুনাফেক কাফেরের চেয়েও খারাপ। যে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে গণভোট বাতিল হলে নির্বাচনও বাতিল কেন নয়, এমন প্রশ্ন কিন্তু তারা তুলছেন। প্রশ্ন করতে দেন, প্রশ্ন করতে থাক, একসময় দেখবেন যে তারা যে সংসদে বসছে। যে আগামী না, আমি একটা উদাহরণ দিয়ে বলি, বলছে না যে বিএনপি বলছে যে আপনাদের আমরা তো আপনার ডেপুটি স্পিকার জামাত থেকে করতে চাই, আপনারা একটা নাম দেন, বলছে না। তারা কি বলছে যে যদি সংবিধান সংস্কার পরিষদ না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আমরা ডেপুটি স্পিকার দিব না, বলছে তো। আপনি লিখে রাখেন সংবিধান সংস্কার পরিষদের মিটিংয়ে বসবে না, কারণ বিএনপি তো শপথই নেয় নাই সংবিধান সংস্কারের মেম্বার হিসেবে। 212 জন তো সংবিধান সংস্কার, 212 জন না 13 জন, রুমিন ফারানাও তো নেয় নাই, একজন স্বতন্ত্র সহ। তো এরা তো সংবিধানের সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেয় নাই, তাহলে এরা বসবে কিভাবে? এরা তো বসবে না। তাহলে প্রথম অধিবেশনের ডেপুটি স্পিকার করতে হবে, নির্বাচন করতে হবে। কীভাবে? জামাত কি ডেপুটি স্পিকার দিবে না? দিবে। আচ্ছা, বলে রাখছি, আপনি লিখে রাখেন, ওরা এটা ওদের কথা বিএনপি মানবে না, তারপরেও তারা ডেপুটি স্পিকারের জন্য একজনকে মনোনয়ন দিবে। যে তারা এটা বলছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না, তখন কথা গড়াবে রাজপথে। মানে রাজপথে নামলে আসলে কি হয় সেটা তো ভাই এগুলি বলার জন্য বলে, বুঝলেন, এগুলি হলো কি বলার জন্য বলে। কথা বলার পরিবেশ থাকবে না, কোনো কথা বলার পরিবেশ থাকবে না। আপনি আগে কেমনে বুঝলেন? আপনি দেখেন কি হয়। আপনাদের বিএনপি তো বলছে যে বিএনপি এই যে জুলাই সনদের যেগুলো আছে, তারা তো বলছে জুলাই সনদের যেগুলি তারা রাজি হয়েছে অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি বলছেন এটা, যে এটা বলেছে যে হবে, অপেক্ষা করেন। তাহলে আগে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন কথা বলা পরিবেশ থাকবে। তাহলে রাজপথে আসলে তারা কেন রাজপথ ভালোবাসে, তারা হতেই পারে। কেন কথা বলে? রাজপথ তো খারাপ জায়গা না, এটা ভালো। কিন্তু রাজপথে নামলে কি হয় সেটা তো হবে কি, আমরা জনগণের তাদের প্রতি সমর্থন বাড়বে, আন্দোলন করবে তারা সরকারের বিরুদ্ধে। ভালো তো, খারাপ না, আমি এটাকে খারাপ কিছু দেখি না। রাজপথকে ভয় পাচ্ছেন কেন আপনারা? ধন্যবাদ আপনাকে। জনাব নীলুফার চৌধুরী মনে একটু আসতে চাই। বিরোধী পক্ষ তো অভিযোগ করছে যে বিএনপি আসলে চিট করেছে। এই যে প্রশ্নগুলো, যে পরিস্থিতি তৈরি হয়েছে, গণভোট, জুলাই সনদ, এই বিষয় নিয়ে তারা অভিযোগ করছে বিএনপি চিট করেছে। এটা কি আসলে রাজনৈতিক কারণে এই প্রচেষ্টা কিনা বিএনপির? বিএনপি কোথায় চিট করলো? বিএনপি তো সব বলেছে, ক্লিয়ার কাট কথা বলেছে। তারপরে বিএনপি বলছে সিগনেচার নিলে নিতে পারেন, সিগনেচার নিন, কিন্তু আইনের বাইরে তো বিএনপি কিছুই করতে পারবে না। বিএনপি ওইটা কি আপনার শপথ নিয়েছে? শপথ তো নেয় নাই, শপথ নেওয়ার প্রশ্ন আসে না। একসাথে দুইটা শপথ নেওয়া, ওই যে কি তানিয়া, ব্যারিস্টার তানিয়া আমির বলছে যে একই দিনে একই জায়গায় দুই রকম শপথ নেওয়াটা সংসদ সদস্যপদই থাকে না। সেইখানে যদি আপনি আইন মানেন, আর আইন না মানলে তার জন্য কিছুই না, সেটা কি করবে সরকার জানে। তো বিএনপি যে কথাগুলো বলেছে, প্রত্যেকটা কথা বিএনপি এই পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করেছে। বিএনপি তখনও বলেছিল যে সংসদই নির্ধারণ করবে জুলাই সনদের ফিউচার কি, সংসদ নির্ধারণ করবে। আর যেটা সংস্কারে, যেটা বিএনপি উইলিংলি স্বীকার করেছে, দেখবেন বিএনপির অনেক কিছুতে 31 দফার সঙ্গে যেগুলো মিল আছে, সেগুলো কিন্তু বিএনপি কিন্তু এমনিতেই রাজি হয়েছে। এটা বিএনপির 31 দফাটা অনেকটা আপনার নির্বাচনী ইশতেহারের মতো, সেটা কিন্তু বিএনপি বছর বছর ব্যাপী আপনার প্রচারণা চালিয়েছে। তারা বলছে, অভিযোগ করছে যে বিএনপি গণভোটের আকাঙ্ক্ষার বিপরীতে
অবস্থান নিয়েছেন। হ্যাঁ, এটা তো আগেও ছিল গণভোটের আকাঙ্ক্ষার বিপরীতে। তারপরেও যখন বিএনপির কথা শুনে নাই, তখন বিএনপি চাইছে যে ঠিক আছে একদিনই হোক, একটা পাতা ফেলা গেল তাদের গুয়ারতুমির জন্য, জেদের জন্য। এখানে তো দুইটা পাতা দুইটা বই থেকে দেওয়া হয়েছে আলাদা আলাদা, এখানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, একদিনে ইলেকশন হয়েছে মানে খরচটা বাঁচলো, আপনার সমস্যাগুলো হলো না, একই সাথে জনগণ একই সাথে ভোট দিতে গেল, একই সাথে হয়ে গেল, তারা বেশি ভোট পাইলো। নইলে আপনার আলাদা দেন, চ্যালেঞ্জ করে বলছি, কয়টা লোক ভোট দিতে যায় আপনি দেখেন তো। সেই জায়গায় আপনার বিএনপি চিন্তা করেছে ও করলে করুক, আচ্ছা এটা হইলে হোক। এটা এমন কি যেটা আইনে টিকবে না? আমি জানতেছি, আমি বলতেছি, আমার কথা দাম দিচ্ছে না, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু তাদের পক্ষে, তাহলে তাই হয়ে যাক। তাদের পক্ষে কতটা ছিল এটা তো বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় বিএনপি কিচ্ছু করার ছিল না, বিএনপির চেয়ে চেয়ে দেখা ছাড়া। তো বিএনপি ওটা দেখছে যে এটা ফেলে দিলে যে কোনো সময় ফেলে দেওয়া যায়, কারণ যেটা আইনের মধ্যেই পড়ে না সেটাকে তুলে নেওয়ার তো কোনো কারণ থাকে না। হ্যাঁ, এখন বলবেন যে তাহলে আপনারা ভোট দিয়েছেন বা দেন নাই। তো আমরা ওই যে গেছে বিএনপি ইয়েস নো ভেরি গুড কিছুই বলে নাই, যখন খুব চাপাচাপি করছে বিএনপি বলছে হ্যাঁ ভোট দিয়েন, কিন্তু ওটার মধ্যে কোনো বাধ্যতামূলক নাই। বিএনপি তো নিজের ভোটের জন্য বাধ্যতামূলক বলে না যে ধানের শীষেই কিন্তু ভোটটা দিতে হবে, এটা যার যার যে মানসিকতায় যে ভোট দেয়। তো সেই জায়গায় বিএনপি তাকে কেন বলবো, তারপরেও তো বিএনপি বলছে যে ঠিক আছে ভোট দিয়েন। তো এরপর আর কি বলতে বলে, কিন্তু আইন যদি না মানে, আইনের মধ্যে যদি এটা না থাকে, তাহলে আপনার কিভাবে বিএনপি নিবে? এটা বিএনপির দ্বারা সম্ভব না। একমাত্র সম্ভব সবাই যদি সংখ্যাগরিষ্ঠ যদি বলে 2/3 মেজরিটি যে জয়যুক্ত হয়েছে। তো বিএনপির তো খায় দেয়া কাম নাই, কেন বিএনপি এই কামটা করতে যাবে? বাংলাদেশের কত কাজ আছে, দেশ প্রায় দেউলিয়া, টাকা টুকা কিচ্ছু নাই, অর্থনৈতিক দুরবস্থা, স্বচ্ছতার দুরবস্থা, শিক্ষার দুরবস্থা, স্বাস্থ্যের দুরবস্থা, আপনার সব কিছু ডিজাস্টারের দুরবস্থা। এর মধ্যে নতুন ডিজাস্টার শুরু হয়েছে, একটা যুদ্ধ। এই যুদ্ধের দুরবস্থা আপনার আগামী মাসে কিভাবে রেমিটেন্স আসবে সেটা আমরা বুঝি না। তাদের এইসব নিয়ে মাথা ব্যথা করার মতো বিএনপির এই মুহূর্তে আমার মনে হয় না সময় আছে। এই যে আপনি যেটা বলছিলেন যে নানা দুরবস্থা, অর্থনৈতিক চ্যালেঞ্জের কথাও আমরা দেখছি, অর্থনৈতিক চ্যালেঞ্জের দিকটাও আমরা দেখছি। এর মধ্যে আবার দেখছি যে পুলিশের পোশাক পরিবর্তনের জন্য আবার কথা উঠছে বা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে এত টাকা খরচ করে পুলিশের এত টাকা কেন খরচ করলো, এটারই তো জবাবদিহিতার দরকার। এটারই জবাবদিহিতা, একটা ইন্টারিম গভর্নমেন্ট পারে না এই কাজ করতে। তার কেন এত ভিতরের যা কিছু আছে, হৃদয়টা, হার্টটা, যেখানে বিবেকটা, সেটার পরিবর্তন করলেন না, আপনি মাইন্ডসেটের পরিবর্তন করবেন না। আপনি পোশাক পরিবর্তন করে সেই পোশাক কি বানাইছেন? এমন একটা পোশাক বানাইছেন আপনার রাস্তার মধ্যে চেনা যায় না। আর্মিদের চেনা না যাওয়ার কারণ আছে, তারা দেশকে রক্ষা করে। দেশের জায়গায় থেকে গাছের মধ্যে ঢুকে গেলে গাছের মতো যেন দেখা যায়, বোঝা না যায়, সেটা ঠিক আছে। আপনি একটা পুলিশকে না বুঝলে, আপনি না বুঝতে পারলে 10 হাত দূরে থেকে যে সে পুলিশ, সাধারণ জনগণ থেকে আলাদা না বুঝতে পারলে আপনি বিচার দিবেন কিভাবে? আপনার সেবা চাইবেন কিভাবে? তো সেইটারে আপনি এমন গ্রে কালার বানায় দিছেন যে আপনি বুঝতে তারে দুর্বীক্ষণ যন্ত্র লাগবে প্রত্যেকটা জনগণের হাতে। তাহলে আপনার পোশাকের হয় আগের পোশাকে ফিরে যেতে হবে, আগের পোশাকে ফিরে গেলে হয়তো বা বানাইতে নাও হতে পারে। আর না হয় তাদের যদি আবার যদি দেশের টাকা থাকে, আমি জানি না, পোশাক আবার চেঞ্জ কর, এটা তো কোনো পোশাকের মধ্যেই পড়ে না। এই যে হাজার কোটি টাকার যে 9-6 করলো এই সরকার, এটা তো 9-6 করার জন্য পোশাক চেঞ্জ করা। এমন কোনো পৃথিবীর এমন কোনো ঘটনা ঘটেনি যে পুলিশের ওই নীল রং বাদ দিয়া গেরুয়া আপনার ছাই রং দিয়ে দিলেন, আপনার তাতে কি পুলিশ ভালো হয়ে গেল? পুলিশের অনেকে বলছে যে এই ধরনের যখন সিদ্ধান্ত নেয় তখন তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে, তাদের সাথে আলোচনা করে না। আমরা টকশোতে বিভিন্নভাবে আমরা এগুলো প্রতিবাদ করেছি, জানার সাথে সাথে প্রতিবাদ করেছি। আমরা যারা কথা বলি তারা তো কোনো না কোনো দল করেই কথা বলি, দেশের কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিরা এসে কথা বলে, তাদের কোনো কথার কোনো গুরুত্ব দেওয়া নেই, বুদ্ধিজীবীদের কোনো কথার গুরুত্ব দেওয়া নেই, রাজনীতিবিদদের কোনো কথার গুরুত্ব দেওয়া নেই। তাহলে এটা করলো কারা? কেন করলো? কেন করলো এটার জবাবটা নেওয়া উচিত তাদের কাছ থেকে। যিনি পুলিশে ছিলেন তাকে আমার মনে হয় যে এইখানে এনে তাকে ইন্টারোগেশন করা দরকার। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, একটু আসতে চাই আপনার কাছে আরো একবার। বর্তমানে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, এই এমন একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যে পুলিশের পোশাক বদল পুনরায়, এটা কতটুকু আসলে যুক্তিসঙ্গত? মানে আগে একটা ভুল করছিল, তো সেই ভুলটা শুধরানো হচ্ছে।
এখন শুদ্ধারণটা যুক্তিসঙ্গত, আমার কাছে খুবই যুক্তিসঙ্গত মনে হয়। আগে তো অর্থনৈতিক অবস্থার মধ্যে, ওই অর্থনৈতিক অবস্থার মধ্যে এটা তারা চেঞ্জ করলো, এটা আপনি খালি একটা কথা বলেন, আমি তখনও কিন্তু এই কথা বলছিলাম, এই যে পুলিশের পোশাক আপনি চেঞ্জ করতেছেন, এই চেঞ্জ করার জন্য কেউ কি আপনার কাছে কোনো আবেদনপত্র লিখছিল? মহামান্য প্রধান উপদেষ্টা অনুগ্রহপূর্বক আমার এটা চেঞ্জ করিয়া দেন, কোনো ধরনের সিদ্ধান্তই নেওয়া হয়নি বা তাদের কাছে জানানো হয়নি। জি, যে ওনারা তাহলে কোথায় জানলেন, কোথায় পাইলেন যে এই পোশাক চেঞ্জ করতে হবে, পুলিশের পোশাক চেঞ্জ করতে হবে, র্যাবের পোশাক চেঞ্জ করতে হবে, তারপরে আপনার পোশাক চেঞ্জ করতে, আনসারের পোশাক চেঞ্জ করতে হবে? এই উদ্ভট বুদ্ধি তাদের মাথার মধ্যে কে দিছে জানেন? সেই দিছে যে নাকি এগুলি চেঞ্জ করলে যার টাকা লাভ হবো, সেই দিছে। এই ঠিকাদার যারা নাকি এই কাজটা পাইছে, এই কাজটা পাওয়ার মাধ্যমে যারা নাকি টাকা পয়সা ইনকাম করছে, তাদের বুদ্ধিটা ওই লোকগুলো খুঁজে পাই কেউ না। মানে ঠিকাদাররা কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? কারণ আপনি যে সিদ্ধান্ত দেন তার তো চাচাতো ভাই ঠিকাদার, তার মামাতো ভাই ঠিকাদার, ভালো মতো খুঁজেন না তার বউ ঠিকাদারটা কে করছে, তাদেরকে খুঁজে বাই করেন, শাস্তির মুখে আনেন, প্রকাশ করে দেন, আগামীকাল এটা হবে না। প্রত্যেকটা ঘটনা কিন্তু আমি যে আপনাকে যে কোনো একটা ঘটনা অন্যায় ঘটে, সেই অন্যায়টাকে আগে উদ্ঘাটন করতে হয়, করে তার একটা বিচার করতে হয়। বিচার করলে এই ঘটনা রিপিট হয় না। ওই যে একটু আগে বললেন না যে একজন ফোন করে বললো তোমাকে আমি দেখে নেব, ওই লোকটা কে তারা খুঁজে বের করেন। জানা তো ওয়ান্টুর মামলা, যারে ফোন করছে, যারে দিয়ে কাম করে জিজ্ঞেস করবেন তোমার কে ফোন করছিল, বলেন ওই ফোন নম্বর আছে, চেক করে নিতে হয়, তারা খুঁজে বের করেন, তাকে দেখান জনগণের সামনে এই সেই লোক যে চাইলেই দেখে নিতে পারে, যে চাইলেই একজন ডিসিকে বদলি করতে পারে, বাই করেন, দেখবে যে আর হবে না, সে আর বাকি জীবনে ফোন করবে না। আর যেহেতু সেটা হয়ে গেছে, এখন তার এক্সাম্পল ক্রিয়েট করছে, সে কালকে আরেকজন করবে ফোন, তোমাকে কিন্তু দেখে নিব, একবার দেখে নিয়েছিলাম একজনকে, 24 ঘন্টার মধ্যে বদলি করছি, তোমার চাকরি খেয়ে পেলামো, আমার এত পাওয়ার। ওই পাওয়ারটা একটু দেখতে চাই। তার পাওয়ার কি তারেক রহমানের চেয়ে বেশি নাকি তারেক রহমান সাহেব নাকি সালাউদ্দিন আহমেদের চেয়ে বেশি? সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার নাম প্রকাশ করতে কি লজ্জা পান? করেন না কোনো প্রকাশ। আমি তো ওই লোকের ভোট দিই নাই, আমি তো সালাউদ্দিন আহমেদকে ভোট দিছি। যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আবার বলেছেন যে খুব শিগগিরই সন্ত্রাস এবং চাঁদাবাজদের নাম প্রকাশ করা হবে। আমার সন্ত্রাস চাঁদাবাজ নাম প্রকাশ করেন, আগে ওইটার নাম প্রকাশ করেন, ওই পাওয়ারফুল লোকের নাম প্রকাশ করেন। ওই লোকটা কে এটা একটু আমরা দেখতে চাই। ওই লোকের এখন থেকে স্যালুট করবো, অথবা তার একটা ছবি বানায় রাখবো, সকাল বিকাল সালাম করবো। এত পাওয়ারফুল আপনি, ওইটা বাইকের লোক না নাকি সালাউদ্দিন সাহেবের আত্মীয় হয় কে জানে? তাছাড়া তো আমি আর লোক দেখি না। আমার সন্দেহ সালাউদ্দিন সাহেবের আত্মীয় হয়, যে কারণে সঙ্গে সঙ্গে ডিসিকে বদলি করতে পারছে। যে শুনে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়া একটা বিধান রয়েছে, সেই ক্ষেত্রে একজন আইনজীবী সেটি বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, চিঠিও দিয়েছেন। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কি বলবেন এই বিষয়টিকে? কোন আইনে বন্ধ করবেন? আপনি যে বন্ধ করবেন কোন আইনে? রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে একটা ভাষণ দেয়, এটা হলো একটা ট্র্যাডিশন, কনভেনশন, অনেকদিন ধরেই। শাহাবুদ্দিন আহমেদ সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন শাহাবুদ্দিন আহমেদ সাহেবের রাষ্ট্রপতি বানাইছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ চলে গেল, তারপর বিএনপি আসছে। তো বিএনপির ওই যখন ক্ষমতায় আসলো 2001 সালে, তখন শাহাবুদ্দিন আহমেদ এসে সংসদে প্রথম ভাষণটা দেয় নাই, দিছিল তো। আওয়ামী লীগ কি বলছিল, বেঈমান সে। তো আওয়ামী লীগের বলতেই পারে, পলিটিক্যাল ব্যাপার, কিন্তু তাকে আপনি বাদ দিবেন কোন আইনে? কিসের উপর ভিত্তি করে বলবেন যে তুমি ভাষণ দিতে পারবে না? নাহিদ ইসলাম সাহেব দেখলাম বলতেছে এই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে হবে, তো করেন, ইমপিচমেন্ট করতে করেন। আপনি কি বলতেছেন? আপনাকে জনাব নীলুফার চৌধুরী মনে একটু আসতে চাই আপনার কাছে। বিএনপির সামনে তো টিকে থাকার জন্য একটি লম্বা বিশাল চ্যালেঞ্জ রয়েছে, বৈশ্বিক চ্যালেঞ্জ বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন, আরও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে বিএনপি একটি লম্বা সময় টিকে থাকতে পারে? দেখেন, জনগণ যেহেতু ভোট দিয়েছে 5 বছরের জন্য, তো বিএনপির যেহেতু এর আগে অভিজ্ঞতা আছে এবং বিএনপি যেহেতু কমিটমেন্ট রক্ষায় বিশ্বাস করে, অতএব সব কিছু মিলে বিএনপি ইনশাল্লাহ পারবেন তো অবশ্যই, এবং চেষ্টা করে ভালো কিছু করবেন। আপনি সেটা মনে করছেন আর কি? মনে করছি। কিন্তু আমরা দেখছি যে এই বিশ্বের যে বৈশ্বিক যে উত্তেজনা তৈরি হয়েছে, ইরান, মার্কিন এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা,
আক্রান্ত হচ্ছেন, যাদের মাধ্যমে রেমিটেন্স আসে, সেই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে মোকাবেলা দেখেন, করবেন? এটা তো কারণ বৈশ্বিক আমরা জ্বালানি সংকট তো তৈরি হতেই পারে, কারণ যাদের সঙ্গে যুদ্ধ ওইখানে চলছে তাদের সবই তারাই জ্বালানিটা সাপ্লাই দেন, এবং এই পথিমধ্যে অনেক জ্বালানি আটকে পড়ে আছে। হ্যাঁ, তো এইখানে তো কোনো রাষ্ট্রের, কোনো রাজনৈতিক দলের, কোনো সরকারের কিছু করার নাই। এটা বড় বড় বৈশ্বিক বিকল্প ভাবে যেভাবে হোক ভাববে, হয়তো ভাবা দরকার এবং ভাবছেনও। তা আর যেটা রেমিটেন্স, যারা আমরা তাদের রেমিটেন্সের জন্য যতটা কষ্ট পাচ্ছি, ঠিক তাদের জীবনের উপর আমরা ততটাই। এমনই আমরা চাই যে তারা কিছু করুক। এই যে যারা বাংলাদেশে এসে আটকা পড়েছে, যেতে পারছে না, সমস্ত আপনার তাদের সঙ্গে সংশ্লিষ্ট সব ফ্লাইটগুলো বন্ধ হয়ে গেছে, তো সেইখানে আমরা টেনশন করছি। সেটা বৈশ্বিক সমস্যা, এটা যে কোনো সরকারের সময় এটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো বিএনপি আসছে এই চ্যালেঞ্জটা মোকাবেলা তো করতেই হবে, এবং আমরা আশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, যাতে এই সমস্যাটা এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি এটা মিটে যাক। কারণ কোনো এই ধরনের সমস্যা কোনো ভালো কিছু বয়ে আনে না, মন্দ ছাড়া আনছে না। এই যে কত শত শত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, এটা, এবং রাষ্ট্রের প্রধান ব্যক্তিগুলা আপনার ধরাশায়ী হচ্ছে, হাইকমান্ড থেকে শুরু করে সবাই সেটাই। আক্রান্ত। তো সেইখানে কার জীবন কেমন এক যুগে হামলা করছে, আবার তারা এক যুগে হামলা করছে। এই হামলাগুলোর জন্য যে কত অসহায় মানুষগুলো, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধরা, তারা পর্যন্ত এইখানে তাদের কিছুই করার ছিল না, অথচ তারা সাফার করছে। তা আমরা এটা দোয়া করি, এবং পাশাপাশি আমরা বিএনপি ভীষণভাবে চেষ্টা করছে যাতে এই বৈশ্বিক সমস্যা থেকে মোকাবেলা কিভাবে করা যায়। দেখেন, এটা না একটা উত্তেজনা, মানে যুদ্ধই তো আমি বলবো, এটা কিন্তু একটা অসম যুদ্ধ, বুঝছেন? অসম যুদ্ধ এই কারণে যে আপনি যদি সমরাষ্ট্রের হিসাব নিয়ে দেখেন, তাহলে একদিকে হলো আপনার ইরান, আর একদিকে হলো আমেরিকা এবং ইসরায়েল। এবং এই মধ্যপ্রাচ্যের সবগুলি রাষ্ট্র তাদের সাথে, তারা কিন্তু ওদের সাথে, মানে কার্যত ইরান একা হয়ে গেছে। ইরানের সঙ্গে কে আছে? আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে। ইরানের সঙ্গে কে আছে ভাই? রাশিয়াও নামবে না, সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না। ইরানের কারণে ক্ষতি হচ্ছে কিছুটা রাশিয়ার এবং চীনের, কিন্তু এরা কেউ ইরানের সঙ্গে নামবে না। রাশিয়া নিজেই তার ওই ইউক্রেন নিয়ে মহাব্যস্ত আছে, এবং সে ওইটা নিয়ে খুব ভোগান্তির মধ্যে আছে। চীন নামবে না, চীন হলো ব্যবসায়ী জাতি। চীন হলো যতক্ষণ ইরানের কাছ থেকে তেল কিনতাম কম দামে, এখন ইরান যদি না বেঁচে, ঠিক আছে, অন্য সবার মতো বেশি দামে কিনবো, আবার আরেকটা চোরাই পথ হিসেবে তখন রাশিয়া থেকে কিনবে, এই একটা অবস্থা। তো তার সঙ্গে কেউ নাই। এখন এই অবস্থায় ইরানের পক্ষে যে এতদিন যে টিকা আছে, এটা অনেক বিরাট ব্যাপার। বাট ইন্টারেস্টিং বিষয়টাকে বলি, এই যুদ্ধে আলটিমেটলি ট্রাম্পের পরাজয় হবে। সেটা আমি বলি কেন পরাজয় হবে। মানে ট্রাম্প আসলে কি চেয়েছে? যে ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন চেয়েছে। ইরানের শাসন ক্ষমতা খুব সহজে পরিবর্তন হবে না। ইরানের শাসন ক্ষমতা কেবল একজন ব্যক্তির নামে নাই। তারা ট্রাম্প, মানে আমেরিকা যেভাবে এর আগে লিবিয়াতে সাফল্য দেখিয়েছিল, গাদ্দাফিকে সরাই দিয়েছে, গাদ্দাফির শাসন ব্যবস্থা চুরমার হয়ে গেছে। সাদ্দামকে সরাই দিয়েছে ইরাক থেকে, সাদ্দামের শাসন ব্যবস্থা চুরমার হয়ে গেছে। কিন্তু ইরানে এটা সম্ভব না। আলী খামেনিকে মেরে ফেলছে, কেবল তাই না, তার সঙ্গে আরো সব মিলে দেখলাম যে প্রায় 49 জনকে মারছে তারা, যা নাকি আরো গুরুত্বপূর্ণ, আমাদের 11 জন আছে। তো সবাই কিন্তু মেরেই ফেলছে। ইরান কি থামছে? এক মুহূর্তের জন্য থামছে? থামে নাই। বরঞ্চ ইরান যে পাল্টা আক্রমণটা করতেছে, আমেরিকা তাদের গত কত বছরের ইতিহাসে আমি জানি না এইভাবে পর্যদস্ত কখনো হয় না। কে পর্যদস্ত হয়েছে? বিভিন্ন জায়গায় তার ঘাঁটিগুলি আছে, ওই তারা ঘাঁটি লক্ষ্য করে মারছে। তো এটা কি আমেরিকার জন্য পরাজয় নয়? এটা আমেরিকার জন্য পরাজয়। বলবেন যে আমেরিকা, এবং অন্য সবাই বলতেছে ঠিক আছে আপনি আমার ঘাঁটি ব্যবহার করেন, যেমন ইংল্যান্ড যেটা বলছে ঘাঁটি ব্যবহার করেন, কিন্তু আমি আমার সৈন্য দিব না। আবার স্পেন বলছে না, আমার ঘাঁটিও আপনি ব্যবহার করতে পারবেন না। এই জন্য ট্রাম্প আবার খেপে গেছে। তারও চেয়ে বড় কথা, আমেরিকার অভ্যন্তরে, আমেরিকার তো নাগরিক আছে কিছু, যে তারা আবার বিরোধিতা, তারাও তো এর কোনো পক্ষে না। ডেমোক্রেটিক যে পার্টি আছে তারাও পক্ষে না, কেউ তো এর পক্ষে না। কাজে ট্রাম্পের গায়ের জোরে যা করতেছেন, এটার জন্য উনি ইনশাল্লাহ স্মরণীয় হয়ে থাকবেন সারা দুনিয়ার কাছে অনেক দিন।
এই লোকটার পাগলামি, এই লোকটার গড় তুমি, এবং আমেরিকার লোক তো বলতেছে যে ইসরায়েল আমাদের মিত্র রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধুর জন্য আমি আমার সৈন্যদেরকে কেন মৃত্যু মুখে ঠেলে দিচ্ছি? এই যুদ্ধ তো সে করতেছে ইসরায়েলের জন্য আর তেলের জন্য। এই যুদ্ধের পিছনে তো আর কোনো নাই। তো যে কারণে আরেকটি বিষয় আমি আপনার একটু নজরে আনি, সেটি হচ্ছে যে বিদায়ী সরকারের সাবেক উপদেষ্টা আছে, ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের একটি ইউনিট। শুরু করেন ব্যাংক হিসাব দিয়ে, আই ইনকাম দিয়ে শুরু করেন, করবেন তো করলে তো ধীরে ধীরে তো এটা প্রমাণ হবে যে কেমনি কেমনি করে কী হয়েছে। উনি তো এত বছর তো একা একা চলেন না, একা একা চলছেন তা তো না। উনি কারো না কারোর সঙ্গে কিছু না কিছু করছেন, কেউ ওনাকে হেল্প করছে, কেউ ওনার কাজ করছে। উনি কোন কাজটা কেন করছে? যেমন আমার একটা প্রশ্ন, যে এই যে ঢাকা উত্তরের যে মেয়র ছিল মোহাম্মদ এজাজ, এজাজকে ছিলেন এই পদে নিয়োগ দেওয়ার জন্য, উত্তরের প্রশাসক, এই পদে নিয়োগ দেওয়ার জন্য উনি চিঠি লেখছেন। উনি নিজে চিঠি লেখছেন, সেই চিঠি তো কপি আমরা দেখছি। চিঠি লেখার পর ওনার নিয়োগ হয়েছে, নিয়োগ হওয়ার পর উনি 2 নম্বরই করছে, এবং যতদিন উনি 2 নম্বরই করছে, 2 নম্বরই করছে মানে তো তার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা আছে, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে তো। আচ্ছা, এজাজ সাহেব যে মন্ত্রণালয়ের অধীনে ছিলেন, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আবার আসিফ মাহমুদ সাহেব। তো উনি দুর্নীতি করে থাকেন, নিশ্চয়ই উপরের জন্য দিয়ে থুয়ে করছেন। এগুলো তো কমন সেন্সের ব্যাপার, এটা কমন সেন্সের ব্যাপার না। আপনি ঘরের থেকে বেরোলেন, বেরিয়ে দেখলেন আপনার এখানে রাস্তাঘাট সব ভেজা, আর আপনি যদি বলেন যে তাহলে তো বৃষ্টি হয়েছে, আমি বলি কই বৃষ্টি তো দেখি না, বৃষ্টি কিন্তু দেখা লাগবো না, এতগুলি রাস্তা ভিজে গেছে। তো এটা কে অন্য কোনো কেউ কি কলস দিয়ে পানি দিয়ে ভিজেছে নাকি? এটা বৃষ্টিতেই ভিজছে, এটা বোঝাই যায়। তো ঘটনাগুলো কিন্তু এভাবে হয় যে যাকে উনি নিজে আগ্রহ করে যাকে বসাইছেন, সে দুর্নীতি জালে আটকে পড়ছে, সে দেখবেন ওই বলে দিব অনেক কিছু। কিন্তু আমরা আবার এটাও দেখেছি যে ওয়াসার একজন এমডি, যিনি এই 14 মাসে বেগমপাড়ায় বাড়িও করে ফেলেছেন, মানে এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটাও তো তিনি নিয়োগ দিয়েছেন। এটা উনি ভালো ব্যাখ্যা করতে পারবেন। ওনারা কেমন যত সব ওনার মন্ত্রণালয়ে যত সব লোক আছে বিভিন্ন ইয়েতে, সমস্তগুলিকে সমস্ত দুষ্ট লোককে কোথেকে খুঁজে নিয়ে আসছে। আর দুষ্ট লোককে নিলে তো দুর্নীতিবাজ লোককে নিয়োগ করলে তো সুবিধা, দুর্নীতির ভাগ পাওয়া যায়। কাজে উনি ব্যাংক হিসাব দিয়ে দিলে উনি একদম পুত পবিত্র হয়ে গেলেন, এটা মনে করার কোনো কারণ নাই। শুরু তো হয়েছে, শুরু হইতে দেন। শুরু হওয়ার আগে দুদক গেছে, দুদকের চেয়ারম্যান দেখলাম সরছে, এটাও একটা ইতিবাচক দিক। এখন আমি আশা করব যে এই সরকার দুদকের চেয়ারম্যান হিসেবে একজন নীতিবান এবং শক্ত লোককে নিয়োগ দিবে। যদি দিতে পারে আমি মনে করি প্রবলেম অর্ধেক সলভ হয়ে যাবে। সচিব শফিকুল আলম আপনাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটি শোনার পর আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছিলেন। আপনি কি এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন নাকি পেশাগত সমালোচনা? শুনেন ভাই, ওই ভদ্রলোকের মাথা আওলা হয়ে গেছে। এখন এত 1.5 বছর উনি প্রচন্ড ক্ষমতা ভোগ করছেন। ক্ষমতা ভোগ করতে করতে একবার মনে হয়েছে উনি বিভিন্ন টকশোতে প্রথম দিকে আসতেন, আসেন বিভিন্ন জনের সঙ্গে আসতেন, আসে বেজ্জিত হইতেন, কথা তো জবাব দিতে পারতেন না। আমার সঙ্গে এরকম কয়েকবার বসছেন। তারপর উনি নিয়ম করলেন যে উনি একা যাবেন, একা ছাড়া যাবেন না, একা গেছেন। এখন ওনাদেরকে একা ডাকবে, লোক তো ওইটি আছে। এখন তাহলে কেউ একা ডাকবে? কেউ ডাকবে না। তো উনি এখন কই আছেন? একটা নাকি পত্রিকা বাই করবেন, নাম কি দ্য ডেইলি ওয়াদা নাকি যে নাম। আমি প্রায় 37 বছর ধরে আছি পত্রিকা ভাই, কর্মরত আছে। পড়াশোনা করি নাই। ওনার সন্দেহ হয়তো ওনার তুলনায় কিছুই পড়ি নাই, কি করুন? আর আমার তো কিছু বলার নাই। উনি বলছেন বলে আনন্দ পাইছেন। আমার মাঝে মাঝে মনে হয় হয়তো এমন হতে পারে, হয়তো আমাকে বললে উনি একটু লাইমলাইটে আসতে চাচ্ছেন, আলোচনায় আসতে চাচ্ছেন। এমনিতে আলোচনা আসতে পারছেন না। মাঝখানে হঠাৎ করে ওনার এই যে আমরা তো নাম টাম যখন নেই না কারো, এই মোবাইল ফোন কিন্তু বুঝতে পারে কার নাম নিচ্ছি। এরকম 2 দিন আগে যখন কারোর নাম নিচ্ছিলাম, ওনার নাম এইভাবে আমাকে প্রশ্ন করছে, তো নাম উচ্চারণ করছি। পরে দেখি কি এই মোবাইলে ওনার অনেক ক্লিপ আসে, এবং একটা ক্লিপে দেখলাম, আজকেও দেখলাম ওই ক্লিপটা, যে উনি বলতেছেন যে আমাদের এখানে জবের নাকি বন্যা বয়ে যাবে। হ্যাঁ, একদম জবের বন্যা বয়ে যাবে। ইউনুস সাহেব এত কিছু করতেছে, তো জবের বন্যা তো বইছে, তো উনি তো ওই লোক না যে জবের বন্যা বয়ে দিবে। একটি বিষয় আপনার কাছ থেকে একটু মতামত জানতে চাই, সেটি হচ্ছে সম্প্রতি রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নিশ্চয়ই আপনার নজরে এসেছে, কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকার। সেখানে রাষ্ট্রপতি তিনি অভিযোগ করে বলছেন, মহামান্য রাষ্ট্রপতি অভিযোগ করে বলছেন যে বিদায়ী সরকারের আমলে অভিযোগ সঠিক,
যদি রাষ্ট্রপতি সে অভিযোগ করে থাকে, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি মনে করি সরকার উচিত হবে ওই প্রত্যেকটা অভিযোগকে আমলে নিয়ে যারা এই জন্য দায়ী ছিলেন সেই লোকগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটা এই কারণে যে রাষ্ট্রপতি কিন্তু একজন ব্যক্তি না, একটি প্রতিষ্ঠান। জনাব শাহাবুদ্দিন আহমেদকে আমার জানার কোনো দরকার নাই। রাষ্ট্রপতি একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান। পদে যদি কেউ অবমূল্যায়ন করে, ইন্টেনশনালি করে, অথবা না বুঝেও যদি করে, তাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। ধন্যবাদ আপনাকে। যাওয়ার আগে নীলুফার চৌধুরী মনে একটু আসতে চাই, দেশে প্রতিহিংসার রাজনীতি আসলে এর আগেই বলা হচ্ছে যে সংসদকেই বসতে দিবে না। তো এই যে এটা বলা হয়, এটা বলেছেন যে সংসদে কথা বলার পরিস্থিতি না থাকলে রাজপথে সে কথা করাবে না, এটা শুধু কেন, ওই যে ওইটাও বলেছে যে গণভোট যদি না হয় সংসদে থাকবে না। তো প্রতিহিংসা রাজনীতি, যে আমি যেভাবে, আপনার মনে পড়ে যে অনেকবার বলেছিলেন তারা কোনো একটা দল যে ক্ষমতায় যে ভোট দেন বা না দেন, ক্ষমতায় আমাকে যেতেই হবে। এটাই হচ্ছে এখন প্রতিহিংসা। যেতে পারে নাই, আমি শান্তিতে না থাকতে পারলে কাউকে শান্তিতে থাকতে দিব না। তো এই প্রতিহিংসা রাজনীতি এই দেশে চলছে, অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে বিএনপি সেই প্রতিহিংসা রাজনীতি চালিয়ে যাবেন কিনা বা প্র্যাকটিস করবেন? বিএনপি প্রতিহিংসা রাজনীতি চালান নাই, যে এই পর্যন্ত প্রমাণ হয়েছে। কাউকে এখন পর্যন্ত ওরকম কিছুই করা হয় নাই, বরং আওয়ামী লীগই এখন বিএনপিকে মারছে। বিভিন্ন জায়গায় দেখছেন আপনারা যে 2-4 জায়গায় এরকম প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ বের হইতে পারছে এবং বিএনপিকে মারছে। তো আওয়ামী লীগের বন্ধ কার্যালয় তো খোলা হচ্ছে। এটা তো প্রতিহিংসার রাজনীতি না, এটা তো সবাই মিলে মিশে রাজনীতি করার জন্য। যে পাপকে ঘৃণা করো, পাপীকে না, 1 নাম্বার। 2 নাম্বার, বিএনপি কি বলেছে? বিএনপির প্রধানমন্ত্রী আজকের জনাব তারেক রহমান সাহেব বলেছেন বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে যে আমি আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার দলের সঙ্গে যা করা হয়েছে আমি তার বিচার চাই, আমি কোনো প্রতিশোধ চাই না, আমি কোনো প্রতিহিংসা চাই না। তো প্রতিশোধ উনি যে চান না তার প্রমাণটা উনি আজকে প্রায় 15-20 দিন উনি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে আছেন। উনি তো চাইলে অনেকেই ওইভাবে অনেক কিছু করতে পারতেন, বরং যারা তাকে অনেক রকমভাবে হেয় করেছে, বাজে গালাগালি করেছে, তাদের সঙ্গে উনি কিন্তু সুন্দর করে কথা বলছেন, তাদেরকে উনি ডাকছেন, ওনাদের সাথে বসছেন। তো এইখানে উনি এর আগেও যখন তাকে নেগেটিভ সেন্সে সমস্ত বাংলাদেশে, সমস্ত বিশ্বে তাকে পচানোর চিন্তা করেছিল যারা, তাদের সাথেও কিন্তু তার সম্পর্ক খারাপ না। লাইক আপনি দেখেন ডেইলি স্টার, প্রথম আলোর কথা যদি আমি বলি, তাদের পত্রিকার অফিসে গিয়েছেন আমাদের দলের প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছেন, বলেছেন বিচার করবেন এবং বিচার চলমান। তো সেইখানে কিন্তু এই ডেইলি স্টার, প্রথম আলো কিন্তু বিএনপির জন্য কি করেছে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো এই কথাগুলো কিন্তু মনে রাখে নাই বিএনপি, রাখার কথা না। কারণ আপনি সাংবাদিক, আপনি আপনার মতো কাজ করেছেন, আমি আমার কাজ করব। সবাই যদি সবার কাজ করে, সবাই যদি সবার জায়গায় যদি ট্রান্সপারেন্ট থাকে, তাহলে তার দেশে খারাপ কিছু, বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। বিএনপি এই জায়গাটায় আপনার কি বলে, কাটাছেঁড়া করে এই জায়গাটা সুন্দর করার চেষ্টা করছে। এখন বাকিটা ভবিষ্যতের উপর ডিপেন্ড করবে।